হ্যালো বন্ধুরা, বিসিএস এন্ড ব্যাংক ম্যাথ সলিউশন এই চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগতম। তো আমরা আজকে ব্যাংকের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করবো। আজকে আমাদের পর্ব 2। আপনারা চাইলে আমাদের পর্ব 1 দেখে আসতে পারেন। এটি ভিডিওর লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আপনারা ম্যাথ আগে করবেন নাকি ম্যাথ আগে শুরু করবেন নাকি 130 মার্কের যে লিখিত পরীক্ষাগুলো হয়, যে লিখিত আসে 130 মার্কের যে লিখিত আসে সেটি আগে শুরু করবেন, এটি নিয়ে আলোচনা করছি। তো আজ আমরা একটু 130 মার্কের এই লিখিত নিয়ে একটু আলোচনা করতে চাই। এটা আপনারা কীভাবে পরীক্ষা আনসার করবেন এবং আশা করি কীভাবে সফল হবেন। তো আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেখা যাচ্ছে বন্ধুরা 130 মার্ক কীভাবে আসে আপনারা একটু দেখুন। এসে আসে আপনাদের বাংলায় এসে আসে, এটাতে 30 মার্ক, ইংলিশ এটা হচ্ছে 20 মার্ক, আর ট্রান্সলেশন আসে দুটো, বাংলা আর ইংলিশ, অর্থাৎ বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা 40 মার্ক। অনেক সময় 15-30 মার্কও আসে। আর প্যাসেজ আসে, এই প্যাসেজে আপনাদের 5টা কোয়েশ্চেন থাকে। এখানে হচ্ছে আপনাদের 20 মার্ক, এরপর আপনাদের একটা লেটার থাকে, লেটার হচ্ছে 20 মার্ক, তো হচ্ছে 130 মার্ক। এই 130 মার্ক নিয়ে আমাদের আজকের আলোচনা। তো দেখুন আপনারা কিভাবে আনসার করবেন। আপনারা ম্যাথ করার পরে লিখিত শুরু করুন, বা শুরুতেই লিখিত দিয়ে শুরু করতে চান, যেভাবে শুরু করতে চান না কেন, আপনাদের জন্য আপনারা অবশ্যই 1 ঘন্টা 10 মিনিট এই লিখিত এই 130 মার্কের জন্য হাতে রাখবেন। 1 ঘন্টা 10 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট আপনাদের এই লেখার জন্য দরকার হবে, প্রয়োজন হবে। তো আপনারা 1 ঘন্টা 15 মিনিট বা 1 ঘন্টা 10 মিনিট হাতে লিখে লিখিত শুরু করবেন, এই 130 মার্কের লিখিত শুরু করবেন। তো বন্ধুরা দেখুন, আপনারা প্রথমেই যে এসেটা শুরু করবেন, বাংলা এসে, এটা আপনাদের 30 মার্ক। তো এটা আপনারা চেষ্টা করবেন অবশ্যই 3 পৃষ্ঠা লেখার জন্য। 3 পৃষ্ঠা আপনাকে লিখতেই হবে। আর এখানে একটা ব্যাপার আছে যে পরীক্ষাটা কোন ফ্যাকাল্টি নিচ্ছে, অর্থাৎ পরীক্ষাটা কি ঢাকা ইউনিভার্সিটির আর্টস ফ্যাকাল্টি নিচ্ছে নাকি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারা নিচ্ছে, এটা একটু দেখতে হবে। আপনারা জানেন যে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি পরীক্ষা নিলে তারা কিন্তু দেখা যায় ম্যাথের উপর বেশি গুরুত্ব দেয়। তারা অনেক সময় 70 মার্ক 75 মার্ক, এরপর দেখা যায় 90 মার্ক অনেক সময় ম্যাথ দিয়ে দেয়। তারা কিন্তু লিখিতের উপর গুরুত্বটা কম দেয়। তো এই প্রথমে আমি বলি, আহসানুল্লাহ যদি পরীক্ষা নেয় তাহলে যারা ম্যাথে এক্সপার্ট তাদের জন্য কিন্তু একটা সুবিধা। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিলে ম্যাথে যারা এক্সপার্ট তাদের জন্য কিন্তু একটু সুবিধা হয়। অর্থাৎ তারা দেখা যায় এই যে ম্যাথগুলো করে, এই যে এটা 3 পৃষ্ঠা এটা কোনো রকমে আনসার করলো, ট্রান্সলেশনগুলো, এরপর প্যাসেজটা যা আসলো তা ওই প্যাসেজ থেকে লিখে দিল, এরপর লেটারটা এই ফরম্যাট ঠিক রেখে লেটারটা লিখে দিল, তখন দেখা যায় ওরা এগুলোতে এভারেজ মার্ক পেয়ে যায়। অর্থাৎ তারা খুব দ্রুত রেজাল্ট দিয়ে দেয়। তাই দেখা যায় এগুলো আনসার করলেই মার্ক, এভারেজ একটা মার্ক করে আমি যদি 60% মার্কও ধরি, তখন দেখা যায় তারা 78 মার্ক পেয়ে যায়, 130 78 মার্ক পেয়ে যায়। আর এখানে 70 148 কিন্তু তাদের হয়ে যাচ্ছে যদি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেন। তাহলে এদিকে এভারেজ মার্কিং, অর্থাৎ আমি যদি 60% মার্ক ধরি তাহলে এদিকে হয়ে যাচ্ছে আপনার 78 আর 70, তাহলে হয়ে যাচ্ছে 148। তাদের জন্য কিন্তু সুবিধা, তারা ম্যাথ এক্সপার্ট, তাদের জন্য সুবিধা আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিলে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, আপনারা এগুলো এভারেজ অবশ্যই আনসার করবেন, কোনো মার্কই ছাড়া যাবে না। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি পরীক্ষা নেই অবশ্যই আপনার কোনো মার্কই ছাড়া যাবে না। যদি আপনি এভারেজ মার্কিংও লিখেন, আপনি যদি 60% না, আপনি যদি 50% তো পান, তাহলে হয় আপনার তাহলে এই হচ্ছে 65 মার্ক, আর এদিকে 70 মার্ক 135 হয়ে যাচ্ছে আপনার। তো আপনার এখানে আনসার কিন্তু ছাড়া যাবে না। আপনি যদি এভারেজ একটা লিখেও আসেন তাহলে কিন্তু আপনার মার্ক পেয়ে যাচ্ছেন 135 থেকে 148 ইজি পাচ্ছেন যারা ম্যাথে এক্সপার্ট তারা। তো বন্ধুরা এবার আমরা একটু আলোচনা করব, আর যারা আর্টস ফ্যাকাল্টি যদি পরীক্ষা নেয়, আর্টস ফ্যাকাল্টি কিন্তু একটু দেরি করে রেজাল্ট দেয়, আমরা দেখেছি। তারা কিন্তু এই যে এই 130 মার্ক, অর্থাৎ এখানে কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেয়। তারা ম্যাথে তেমন একটা গুরুত্ব দেয় না। অনেক সময় দেখা যায় তাদের ম্যাথগুলো খুব ইজি হয়, অনেক সময় দেখা যায় তারা ম্যাথ 50ও দেয়, 45ও দেয়, এরকমও করে। তো ম্যাথে কিন্তু তারা মার্কটা কমিয়ে দেয়। এখানে কিন্তু তারা মার্কটা 150 করে দেয় বা
155 করে দেয়, অর্থাৎ ওরা লিখিতের উপর গুরুত্ব দেয়। এটা আপনারাও জানেন, অনেকেই জানে। এই তো এটাই হয়, বা যারা নতুন হয়তো তারা জানতে পারেন না। আমাদের ভিডিওটা কিন্তু একদম নতুনদের জন্য, যারা ব্যাংকের প্রস্তুতি নিচ্ছেন বা ব্যাংকের নতুন ক্লিনিক টিকেছেন, ব্যাংকের প্রস্তুতি নিয়ে ভাবছেন, আমাদের ভিডিওটা কিন্তু তাদের জন্য। তো যখন আর্টস ফ্যাকাল্টি পরীক্ষা নেয় তখন তারা এই 130 বা 150 বা 145 যাই থাক, এটার উপরেই কিন্তু তাদের মেইন ফোকাস থাকে, অর্থাৎ স্টুডেন্টরা এটা কীভাবে আনসার করছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা অবশ্যই আপনাকে ভালো করতে হবে। এই যে এই যে লিখিত পার্টের মধ্যে আপনাকে অবশ্যই ভালো করে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমি আবার বলছি, এসেটা, এই যে বাংলা এসেটা আপনি অবশ্যই তথ্য দেবেন, আপনি এই ডাটা দেবেন অবশ্যই। যদিও এখানে চিত্র আঁকা সম্ভব হয় না বা চার্ট করে কোনো ডাটা দেওয়া সম্ভব হয় না, যেহেতু এখানে পেজ কম থাকে, অনেক সময় 18টা বা 24টা বা 32টা এরকম পেজ থাকে। তো 3 পৃষ্ঠা তো অবশ্যই লিখবেন। 3 পৃষ্ঠার ভিতরে আপনারা সর্বোচ্চ ডাটা বা বিভিন্ন উদ্ধৃতি দিতে পারেন, ছোটো ছোটো উদ্ধৃতি দিতে পারেন, নীলকালি দিয়ে দিতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন খুব সুন্দর করে লিখে আসার জন্য। খাতায় তো অবশ্যই স্কেল করবেন, খাতা ভাঁজ করা আসলে উচিত না। খাতা স্কেল করলে আপনি খারাপ লিখলেও আপনার পরীক্ষকের একটু ভালো লাগতে পারে, স্কেল করলে পরীক্ষকের ভালো লাগতে পারে। অনেক সময় স্কেল করা থাকে, আপনাদের করতে হবে না। যদি স্কেল করা থাকে অবশ্যই আপনারা স্কেল করবেন। আর তাহলে আপনারা 3 পেজ লিখবেন এবং ডাটা তো দেবেনই, ডাটা দিতে হবে, উদ্ধৃতি দিতে হবে, বাংলাটা অবশ্যই ভালো করে লিখবেন। এবং প্রথম যে কোশ্চেনটা শুরু করবেন সেটা অবশ্যই সুন্দর হতে হবে। হাতের লেখা সুন্দর মোটামুটি হতে হবে। হাতের লেখা আসলে, হ্যাঁ, হাতের লেখা একটা বড় বিষয়। তো আসলে আমার নিজের হাতের লেখাও এত ভালো না, আপনারা দেখতে পাচ্ছেন। তো কিন্তু তারপরেও আসলে হাতের লেখা মোটামুটি হলেও কিন্তু সফল হয়ে আসা যায়। 1-2 মার্ক কমে যাক, হাতের লেখা বোঝা গেলেই হয়, হাতের লেখা বোঝা গেলেই হয়। এটাই হচ্ছে আমার পরামর্শ। হাতের লেখা যাই হোক, যেহেতু অনেক খাতা, হাতের লেখা কার বেশি সুন্দর কার বেশি অসুন্দর এটা হয়তো দেখার টাইম তাদের নেই। তো কিন্তু বুঝতে হবে, লেখাগুলো বুঝতে হবে। লেখাগুলো কিন্তু বোঝা না গেলে কিন্তু হবে না। লেখাগুলো বুঝলেই, অর্থাৎ আপনি কী ধরনের লিখছেন তারা কিন্তু একটা আইডিয়া পাবে। তো আপনি যদি ডাটা দিয়ে লিখেন, এটা ডাটা চার্ট এগুলো দিয়ে লিখেন, আপনার 3 থেকে 4 পৃষ্ঠা লিখলে আপনি একটি ভালো মার্ক পেতে পারেন। তো আর্টস ফ্যাকাল্টি যদি পরীক্ষা নেই অবশ্যই আপনার এটা 4 পৃষ্ঠা লিখতে হবে। তো বন্ধুরা, এরপর আমরা একটু দেখি এসে ইন ইংলিশ। এটাও বাংলার মতো, এটাও আপনাকে, যদি এটার মার্ক একটু কম থাকে তাহলে আপনি এটা যদি 4 পৃষ্ঠা লেখেন, এটা 3 পৃষ্ঠা লিখবেন। আর ডাটা তো থাকবেই অবশ্যই, ডাটা চার্ট এগুলো থাকবেই। উদ্ধৃতিও দেবেন চাইলে আপনারা কোন মিনিস্টার কি বলেছে বা বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট কি বলেছে, এই ধরনের আপনারা কিছু উদ্ধৃতি দিতে পারেন। আর এবার এসে নিয়ে একটি কথা বলতে চাই, ফোকাস রাইটিং বা এসে যেটাই বলুন না কেন, এখানে দেখা যায় আর্টস ফ্যাকাল্টি যদি পরীক্ষা নেই, তাহলে ঢাকা ইউনিভার্সিটির আর্টস ফ্যাকাল্টি পরীক্ষা নিলে ওরা যে কোনো ফোকাস রাইটিংই দিতে পারে। তখন কিন্তু আপনাদের ফোকাস রাইটিংয়ে একটা প্রস্তুতি নিতে হয়। কিন্তু আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যদি পরীক্ষা নেয়, আমি আগেই বলেছি তারা ম্যাথের উপরই বেশি ফোকাস করে। তো সেই হিসেবে তারা লিখিতকে যেহেতু খুব কম গুরুত্ব দেয়, তারা লিখিতর মধ্যে দেখবেন বেশিরভাগ সময় আইসিটি বিষয়েও এই ফোকাস রেটিংগুলাই দিয়ে থাকে। তো আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিলে আপনারা আইসিটি বিষয়ক, যেমন হোয়াটসঅ্যাপের ভালো খারাপ প্রভাব বা ফেসবুকের ভালো খারাপ প্রভাব, এই ধরনের, এরপর মোবাইল ব্যাংকিং, আইসিটি ইন ব্যাংকিং সেক্টর, এই ধরনের ফোকাস রাইটিংগুলো তারা বেশি দিয়ে থাকে। আপনারা আগের পরীক্ষাগুলো দেখলেই দেখবেন তারা আইসিটি নিয়ে তারা ফোকাস রাইটিং দেবে। তো সেই ক্ষেত্রে আসলে আইসিটি বিষয়ক, তাও ওই যে সায়েন্সের স্টুডেন্টদের জন্য সুবিধা, তারা ওই এই ম্যাথও পারে, আইসিটি বিষয়ক এগুলোই সাধারণত এগুলো তারা তো জানাই, তাদের জানা বিষয়, তারা এগুলো আনসার করতে পারে। তো আর আর্টস ফ্যাকাল্টি যদি পরীক্ষা নেয় তাহলে আপনাদেরকে অবশ্যই একটু ভালো করে ফোকাস রাইটিংগুলো অনুশীলন করতে হবে, ডাটা চার্ট এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এবং আমি মনে করি ডাটা চার্ট এগুলো মাথায় রাখা কোনো আসলে ব্যাপারই না, আপনাদের শেখার দরকার না, আপনারা জাস্ট ডাটা তথ্যগুলো মাথায় রাখবেন। এবার আমরা আসি ট্রান্সলেশন অবশ্যই আপনারা চেষ্টা করবেন ট্রান্সলেশনে যাতে কোনো ধরনের কাটাছেঁড়া না হয়। আপনারা ট্রান্সলেশন অবশ্যই ভাবা অনুবাদ করবেন। যদি কোনো ওয়ার্ডের অর্থ না পারেন তাহলে এটা মোটামুটি লিখে আসবেন, যে কাছাকাছি একটি এই পিছনের লাইন এবং পরের লাইন দেখে একটা মোটামুটি লিখে আসবেন। কিন্তু এখানে কাটাছেঁড়া করবেন না। কাটাছেঁড়া করলে পরীক্ষক ভাববে যে আপনি এটার মিনিং পারেননি তাই কাটাকাটি করেছেন, এবং বা লাইনটা মিলাতে পারেননি তাই কাটাকাটি করেছেন। তাই অবশ্যই ট্রান্সলেশনের মধ্যে কাটাকাটি করা যাবে না। আমি ট্রান্সলেশনে কাটাকাটি করি না। ট্রান্সলেশন যদি লাইনটা ভুল হয় অতটুকুই আমি রেখে দিই, তবে চেষ্টা করবেন যাতে কোনো লাইন ভুল না হয়। তো
এরপর হচ্ছে প্যাসেজে অবশ্যই এই একটা প্যাসেজ আপনারা কীভাবে আনসার করবেন। এখানে যেহেতু অনেক কম সময়, 2 ঘন্টা খুব কম সময়, তাই দেখা যায় আসলে প্যাসেজটা পড়ার এত সময় থাকে না। অনেক সময় দেখা যায় এত বিরাট একটা প্যাসেজ দিয়ে রাখে যাতে করে টাইম নষ্ট হয়। তো প্যাসেজে আসলে টাইম বেশি নষ্ট করা যাবে না। তো প্যাসেজে আপনারা করতে পারেন কি, প্যাসেজে আপনারা অবশ্যই আগে এই প্রশ্নগুলো পড়ে ফেলবেন। প্যাসেজ পড়ার দরকার নাই, এখানে প্যাসেজ পড়লে আপনাদের টাইম নষ্ট হবে। আপনারা আগে প্রশ্ন পড়ে ফেলবেন, প্রশ্ন পড়ে প্যাসেজ থেকে উত্তর বুঝবেন প্যাসেজে কি বলা আছে। আর লাস্ট একটা কোশ্চেন দেয় যে এই প্যাসেজের একটা টাইটেল দিন, তো এই ধরনের একটা কোশ্চেন দেয়। তো টাইটেল দেওয়ার সময় টাইটেলটা আপনারা কীভাবে দেবেন আমি এই বুঝিয়ে দিচ্ছি। টাইটেল ওইখানে টাইটেল দিই, বা এসেরও আমরা সাধারণত টাইটেল দিই, উপরে একটা টাইটেল দিই, টাইটেল দিয়ে শুরু করি। তো এই যে ইংলিশ এসের সময় একটা টাইটেল দিই। তো এই টাইটেল দেওয়ার কিন্তু একটা নিয়ম আছে। টাইটেল দেওয়ার সময় কিন্তু ওয়ার্ডগুলো ক্যাপিটাল লেটারে, মানে ওয়ার্ডগুলোর প্রথম যে লেটারটা আছে ওটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হয়। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা এই যে দেখুন, এই যে আর, এখানে এই যে আর এটি ক্যাপিটাল লেটার, এরপর দেখুন এই যে সি এটি ক্যাপিটাল লেটার, এরপর এ ক্যাপিটাল লেটার, এখানে আর্টিকেল আর প্রিপোজিশন এগুলো আপনি ক্যাপিটাল লেটার না দিতে পারেন। এরপর এর পরবর্তী ওয়ার্ডটা দেখুন, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, এইভাবে দেবেন। অর্থাৎ এই যে ওয়ার্ডগুলোর প্রথম এই লেটারটি ক্যাপিটাল লেটার হবে। আরেকটি দেখুন, আপনারা মনে করুন এই যে দেখুন, আপনারা দেখুন এই যে ব্লু ইকোনমি, এই যে ইকোনমি, এটা কিন্তু ক্যাপিটাল লেটার, এই যেগুলো ক্যাপিটাল লেটার। তো এইভাবে আপনারা লিখবেন, অর্থাৎ টাইটেলটাও এইভাবে দেবেন। অনেকেই এটা ভুল করে। তো বন্ধুরা এরপর রয়েছে আপনাদের এই লেটার, আপনারা একটু দেখুন। লেটারের অনেকগুলো ফরম্যাট রয়েছে, কিছু বিজনেস লেটার আছে, এগুলো আপনারা দেখে নেবেন, এগুলোর অনেক পিডিএফ রয়েছে। এরপর আপনাদের অনেক সময় দেখা যায় ইনভাইটেশন লেটার দেয়, এরপর মানপত্র দেয় অনেক সময় বাংলায়, অনেক সময় আবার প্রতিবেদন আসে। প্রতিবেদন লেখার কিন্তু অনেকগুলো নিয়ম রয়েছে, সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, বা এমনিতে প্রতিবেদন, আপনি নিজস্ব প্রতিবেদক বা আপনার জনসাধারণ হিসেবে পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন, এই ধরনের প্রতিবেদনও রয়েছে। এগুলো অনেক সময় এই লেটারের এখানে দিয়ে দেয়। তো আপনারা এগুলো একটু ভালো করে অনুশীলন করবেন। আশা করি আপনাদের এই 130 মার্কের মধ্যে আপনারা যদি 70% মার্ক তুলে ফেলতে পারেন, প্রায় 91 মার্ক হয়ে যায়। কিন্তু এই 91 মার্ক আপনাদের জন্য একটা বিশাল ফ্যাক্টর ব্যাংকে জব পাওয়ার জন্য। যেহেতু ব্যাংকে ভাই মার্ক কম মাত্র 25, তো আপনি এই যে 130, যদি 130-এর মধ্যে 91 আপনি তুলে ফেলেন, আর এখানে যদি আপনি কমপক্ষে এই 50 তুলে ফেলেন, তাহলে আপনার মার্ক কিন্তু হয়ে যাচ্ছে আপনার 141 মার্ক হয়ে যাচ্ছে। আপনার 141 মার্ক কিন্তু একটা বিশাল মার্ক। আপনি অবশ্যই আপনার জব হবে, যেহেতু এদিকে আপনার মনে করেন আপনি ভাই কিন্তু 18, 19, 20 এই ধরনের পেলেই হচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ব্যাংকের লিখিত পরীক্ষার প্রস্তুতি 2। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এটা অবশ্যই নতুনদের জন্য, নতুনরা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে এটি আপনারা কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের বেল বাটনটি প্রেস করবেন এবং অল প্রেস করবেন। তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ।